বন্ধন ক্রম ও বন্ধন দৈর্ঘ্য নির্ণয়ের শর্টকাট ট্রিক্স। দেখো এখানে আমরা কি করব, আমরা বাম দিকে ইলেকট্রন সংখ্যা আর ডান দিকে বন্ধন ক্রম লিখব। ঠিক আছে, এবার ইলেকট্রন সংখ্যার জায়গায় 1 থেকে 20 পর্যন্ত লিখে নেব এবং 1 থেকে 7 পর্যন্ত, ইলেকট্রন সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে সেখানে 0.5 লিখে নেব। যেমন 1, 3, 5, 7 এগুলোতে 0.5 লিখে নিলাম এবং মাঝেরগুলোতে 101 লিখে নেব। ঠিক আছে, মানে 2 1, তারপরে 101, 101। ঠিক আছে, এবার কি করব, এবার 14 নাম্বারে 3 লিখব এবং তার আগেরগুলোর 0.5 করে মাইনাস করতে থাকবো। যেমন 2.5, 2, 1.5, 1, 0.5, 0, ব্যাস হয়ে গেল। আবার ঠিক একইভাবে 14 পরেরগুলোও 3 থেকে 0.5 করে মাইনাস করতে থাকবো। ঠিক আছে, যেমন 2.5, 2, 1.5, 1, 0.5, 0, ব্যাস আমাদের কাজ শেষ। এই রুলসটা মোটামুটি সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেটা কি, যখন দেখবে গঠনটা কীরকম থাকবে, মানে গঠনটা হবে কেন্দ্রীয় পরমাণু প্লাস প্রান্তীয় পরমাণু, তার সংখ্যাটা নিচে থাকবে এবং উপরে চার্জ থাকবে, সেটা প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে। যেমন ধরো এরকম গঠন বলতে কীরকম, ধরো এই দেখো এইগুলো সবই কিন্তু এরকম গঠন আছে। যেমন ধরো CO3 2-, এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ও হচ্ছে প্রান্তীয় পরমাণু, এটা হচ্ছে তার সংখ্যা, মানে ও এর অ্যাটম সংখ্যা হচ্ছে 3 এবং উপরে আছে চার্জ যেটা মাইনাসে আছে 2-। ঠিক আছে, এইগুলোও কিন্তু সেরকমভাবেই গঠিত। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম রুলসটা প্রযোজ্য নয়, আমরা দ্বিতীয় রুলসটা এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দ্বিতীয় রুলসটা কি, বন্ধন ক্রম ইজ ইকুয়াল টু প্রান্তীয় পরমাণুর যোজ্যতা প্লাস চার্জ যেটা প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে ডিভাইডেড বাই প্রান্তীয় পরমাণুর মোট সংখ্যা। ঠিক আছে, আর তোমরা যদি বন্ধন ক্রম একবার নির্ণয় করে ফেলো তাহলে বন্ধন দৈর্ঘ্য খুব ইজিলি বার করে নিতে পারবে, কারণ বন্ধন ক্রমের সঙ্গে বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যেটা সর্বোচ্চ বন্ধন ক্রম হবে সেটা সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য হবে, আবার যেটা সর্বনিম্ন বন্ধন ক্রম হবে সেটা সর্বোচ্চ বন্ধন দৈর্ঘ্য হবে। এবার আমরা ওই রুলসগুলোই কাজে লাগিয়ে এই প্রশ্নটা সলভ করে নেব। দেখো এখানে বলা হয়েছে CO3 2- CO2 এর বন্ধন দৈর্ঘ্যের ক্রম নির্ণয় করতে। আমরা অ্যাট ফার্স্ট এগুলোর বন্ধন ক্রম বার করে নেব। ঠিক আছে, দেখো এখানে সিওর ক্ষেত্রে সি এর ইলেকট্রন সংখ্যা 6 আর অক্সিজেনের 8, তাহলে 6 + 8 কত হলো 14। এবার আমরা দেখো দেখিয়েছিলাম যে 14 হলে, ইলেকট্রন সংখ্যা 14 হলে তার বন্ধন ক্রম হয়ে যায় 3, তাহলে এখানে বন্ধন ক্রম হয়ে যাবে সিওর 3। ওকে, নেক্সট CO3 2-, এটা দেখো ভালো করে এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। এটা হচ্ছে সি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আমি এর আগেও বলেছি যে CO3 2- কিন্তু হয়ে যাবে আমাদের ফর্মুলা 2 এই ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু স্ট্রাকচারের জন্য, তাই তো। দেখো এখানে তাহলে দ্বিতীয় রুলসটা ফলো হবে। দ্বিতীয় রুলস অনুযায়ী আমাদের বলা হয়েছে আমাদের প্রান্তীয় পরমাণুর যোজ্যতা, প্রান্তীয় পরমাণু কি এখানে অক্সিজেনের যোজ্যতা কত 2, তাই তো, তাহলে 2 প্লাস, এবার বলেছে চার্জ, দেখো অক্সিজেনের মাথায় চার্জ আছে 2-, তার মানে -2, আর প্রান্তীয় পরমাণুর মোট সংখ্যা কত, এখানে অক্সিজেনের মোট সংখ্যা কত 3টে, তাই 3, তারপর ক্যালকুলেট করলাম আমাদের হয়ে গেল 4/3 = 1.33। তাহলে এখানে কিন্তু CO3 2- এর বন্ধন ক্রম হয়ে যাবে 1.33। নেক্সট হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে কার্বনের জন্য 6 প্লাস অক্সিজেন দুটো আছে, মানে 8 × 2, তাহলে আমাদের 6 + 16 হয়ে গেল 22, আর 22 হলে কি হবে, বন্ধনক্রম 2 হবে। কারণ কি 12 হলে আমরা দেখেছিলাম 2, 12, সেখানে যদি এখানে 22 হলেও 2, 32 হলেও 2। ঠিক আছে, তাহলে আমাদের বন্ধনক্রমটা কীরকম হচ্ছে, সবার আগে কি আসবে, সবার আগে 1। ঠিক আছে, মানে সব থেকে ছোটো হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, এভাবে আমরা সাজালাম। এবার আমরা একটু আগেই দেখেছি যে বন্ধন ক্রম কিন্তু বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটা জাস্ট উল্টে যাবে। দেখো বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে জাস্ট উল্টে গেল, যেটা সব থেকে ছোটো ছিল সেটা সব থেকে বড় হয়ে গেল, যেটা সব থেকে বড় ছিল সেটা সব থেকে ছোটো হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বন্ধন দৈর্ঘ্যের ক্রম এটা আমাদের, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট প্রশ্নে বলছে এদের মধ্যে বন্ধনক্রম কোনটা সর্বাধিক। দেখো এখানে কিন্তু আমি দুটো যে ফর্মুলা দিয়েছি বন্ধনক্রম নির্ণয়ের, যে শর্টকাট ট্রিক্সে দুটো ফর্মুলা দিয়েছি, ফর্মুলা 1 আর ফর্মুলা 2, তবে ফর্মুলা 2টা কিন্তু একমাত্র একটা স্ট্রাকচারেই কিন্তু সেটা প্রযোজ্য। এখানে দেখো সেই স্ট্রাকচারটা কিন্তু কোনোটাতে নেই, নেহাত এখানে এই দুটোতে চার্জ থাকলেও এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে কিন্তু এটা স্ট্রাকচার কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে ফর্মুলা 2 ইউজ হবে না। তার মানে এখানে সবকটার ক্ষেত্রেই কিন্তু ফর্মুলা 1ই অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে,
এবার শুধু মনে রাখতে হবে যে এইসব মানে ফর্মুলা ইউজ হচ্ছে ফর্মুলা 1-এর ক্ষেত্রে চার্জ থাকলে সেই চার্জটা জাস্ট বিপরীত হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যেমন ধরো CN প্লাস আছে, কার্বনের জন্য 6টা, নাইট্রোজেনের জন্য 7টা, আর +1 যেহেতু আছে তাই -1, তাহলে হয়ে গেল 12। আর আমরা জানি ইলেকট্রন সংখ্যা 12 হলে বন্ধন ক্রম হয়ে যায় 2। ঠিক আছে, একইভাবে CN মাইনাস কার্বনের জন্য 6টা, নাইট্রোজেনের জন্য 7টা, আর -1 আছে তাই +1 হয়ে গেল, তাহলে 14 হলে বন্ধন ক্রম হয়ে যায় 3। এনোর ক্ষেত্রে নাইট্রোজেনের জন্য 7, অক্সিজেনের জন্য 8, তাহলে 15 হয়ে গেল 2.5 বন্ধনক্রম। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের জন্য 6 আর অক্সিজেন যেহেতু 8, আর 8 × 2 তাই 16, তাহলে হয়ে গেল 22। আর 22-এর জন্য আমরা জানি 2, যেহেতু 12-র জন্য 2 সেহেতু 22-এর জন্য 2, 32-এর জন্য 2, এইভাবে কিন্তু আমরা করব। তাহলে দেখো এখানে এই কটার মধ্যে সর্বাধিক কোনটা আছে? 3 সর্বাধিক, তার মানে CN মাইনাসটা সর্বাধিক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, CN মাইনাস।